হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো এর আগের ক্লাসে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পর্যন্ত করেছিলাম। এটা বৃত্তের সেকেন্ড ক্লাস, আর এই ক্লাসে আমরা এর পর থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো এখানে প্রথম টপিকই হচ্ছে বৃত্তের শ্রেণীবিভাগ। বৃত্ত তিন প্রকারের হয়: বাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত এবং বিন্দু বৃত্ত। এইটা শেখার আগে আমরা কালের বৃত্তের সাধারণ সমীকরণটা একটু রিভিউ করে নিই। দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। ধরো এইটা আমাদের বৃত্ত, এটা আমাদের বৃত্তের কেন্দ্র, -g, -f। ঠিক আছে। এখন আমরা তো এটা সবাই জানি যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। আর ব্যাসার্ধ আর বৃত্তের সাধারণ সমীকরণ অনুযায়ী √g² + f²-c। কারণ বৃত্তের সাধারণ সমীকরণ ছিল হচ্ছে x² + y² + 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু, এক সেকেন্ড, x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0। আচ্ছা, বৃত্তে এই -g, -f থেকে পরিধি পর্যন্ত পুরোটার দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে √g² + f² - c। আচ্ছা, এখন এই g² + f² - c তখনই আমাদের একটা বাস্তব ব্যাসার্ধ দিবে এবং একটা বাস্তব বৃত্ত দিবে যখন যখন এই g² + f² - c এর মান ধনাত্মক হবে। দেখো, আর এর এই মানটা যদি পজিটিভ আসে তাইলে আমরা ব্যাসার্ধ পজিটিভ পাবো। যদি এই g² + f² - c মানটা নেগেটিভ করে ফেলি, আর তাহলে রুটের মধ্যে নেগেটিভ আসবে, আর রুটের মধ্যে নেগেটিভ আসলে সেটা অবাস্তব হয়। আর যদি এই g² + f² - c এর মান শূন্য হয়ে যায় তাইলে আমরা ব্যাসার্ধই পাবো না, ব্যাসার্ধ শূন্য। এখন আর জিরো মানে কি? বৃত্তই তৈরি হবে না। এই তিনটা কেসের উপর ডিপেন্ড করে মূলত এটা করা হয়েছে। তো আমরা যদি পুরো জিনিসটা এখানেই সামারাইজ করি, দেখো r ইকুয়াল টু √g² প্লাস f² - c। তাইলে বাস্তব বৃত্ত তখনই হবে যখন আমরা রুটের মধ্যে পজিটিভ পাবো। তার মানে g² প্লাস f² - c শূন্য থেকে বড় হলেই আমরা বাস্তব বৃত্ত পাবো। তাহলে অবাস্তব বৃত্ত কখন পাবো? যখন রুটের মধ্যে নেগেটিভ আসবে। তাইলে g² প্লাস f² - c যদি শূন্য থেকে ছোট হয়ে যায়
তখন সেটা অবাস্তব বৃত্ত। আর বিন্দু বৃত্ত কখন? যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখন ব্যাসার্ধ যদি শূন্য হয়ে যায় তার মানে কি? ব্যাসার্ধ শূন্য হবে, এর মানে হচ্ছে আমরা যে বৃত্তটা পাবো এর কোনো ব্যাসার্ধই নাই। তার মানে এই পুরো জিনিসটার কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র আমরা কেন্দ্র পাবো। যদি এই বৃত্তের অস্তিত্ব না থাকে তাহলে আমরা শুধুমাত্র পাচ্ছি মাইনাস জি কমা মাইনাস এফ, এই বিন্দুটা। এখন এই বিন্দু পাওয়ার কারণেই এটার নাম দেওয়া হয়েছে বিন্দুবৃত্ত। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এখন আমরা পরের টপিকে যাই, এটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তার মানে কয়েকটা বিন্দু থাকবে আর আমাদের বৃত্তকে সাপেক্ষ করে সেইগুলোর অবস্থান নির্ণয় করতে হবে। এটা ধরো বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। এখন এই কেন্দ্র থেকে 3 টাইপের বিন্দু আমরা দেখতে পারবো। একটা হচ্ছে বৃত্তের অভ্যন্তরে অবস্থানকৃত একটা বিন্দু, একটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, আর একটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত একটা বিন্দু। তো এই বিন্দুকে আমরা নাম দিলাম x1, y1, এই বিন্দুকে আমরা নাম দিলাম x2, y2, আর এই বিন্দুকে আমরা নাম দিলাম x3, y3। ঠিক আছে? আচ্ছা, এখন এই বিন্দুগুলো আমরা কেন্দ্র থেকে যোগ দিয়ে দিই। এটা একটা, এটা একটা, আর 1 সেকেন্ড দাঁড়াও, ঠিক করে নিই। আর আরেকটা হচ্ছে এটা একটা। তো আমরা 3টা রেখা পাইছি। আচ্ছা, এখন অবস্থান নির্ণয় করার আগে দেখো, আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা একটা কাজ করি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এই পুরো জিনিসটাকে এস ফাংশন দ্বারা প্রকাশ করি। এটা আমরা ধরে নিলাম একটা ফাংশন এস অফ এক্স ওয়াই, মানে হচ্ছে এস ফাংশনটা এক্স ওয়াই দ্বারা সিদ্ধ হয়। তাইলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এস অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাইলে আমরা আরেকটা জিনিস করি। দেখো, মাইনাস জি মাইনাস এফ তো হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে x1, y1 এর দূরত্ব ব্যাসার্ধ থেকে ছোট, এটা তো বোঝা যাচ্ছে। তো আমরা এই দূরত্বটাকে
ডি নাম দিই, যে মাইনাস জি কমা মাইনাস এফ থেকে x1 কমা y1 বিন্দুর দূরত্বটা হচ্ছে ডি। আচ্ছা, এখন এই ডি দূরত্বটা আমরা বের করি। ডি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস মাইনাস জি হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস মাইনাস এফ হোল স্কোয়ার। আচ্ছা, এটা আসে হচ্ছে x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার। এটা হচ্ছে ডি এর মান। আর আমরা জানি যে এই ডি আর থেকে ছোট, ব্যাসার্ধ আর থেকে ছোট, তাইলে ওই শর্তটা আমরা কাজে লাগাই। দেখো, ডি ব্যাসার্ধ আর থেকে ছোট, তাইলে ডি স্কয়ার আর স্কয়ার থেকে ছোট। ডি ছিল হচ্ছে x1 প্লাস জি হোল স্কয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কয়ার ছোট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি থেকে, কারণ ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তো বর্গ করলে আমরা পাবো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা, এখন এগুলোকে আমরা ভাঙাই। x1 স্কয়ার প্লাস 2x1 জি প্লাস জি স্কয়ার প্লাস y1 স্কয়ার 2y1 এফ প্লাস এফ স্কয়ার, এটা ছোট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি থেকে। আচ্ছা, তাইলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস এক সেকেন্ড দাঁড়াও, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস জি স্কয়ার মাইনাস এফ স্কয়ার প্লাস সি থেকে এরকম কিছু একটা আসে। এখন এইটা অন্য কালার দিয়ে দাঁড়াও, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা এই জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এই পুরো জিনিসটা
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি পুরো জিনিসটা এই পাশে পার করে নিছি, তাইলে এখানে থাকে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই পাশে পার করলে মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি শূন্য থেকে ছোট। আচ্ছা, এখন পুরো ক্যালকুলেশন করলে এই পাশে আসবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি শূন্য থেকে ছোট। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা আমরা বলছিলাম এস এর ফাংশন যা এক্স ওয়াই দ্বারা সিদ্ধ করে। তাইলে এই পুরো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এই পুরোটা এস এর ফাংশন, যেইটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দ্বারা সিদ্ধ হয়, এবং এইটা জিরো থেকে ছোট হলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করে। তাহলে জিনিসটা যদি বুঝে থাকো, তাহলে আমি একটা জিনিস লিখে দিই, দেখো। তার মানে এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দ্বারা এই পুরো বৃত্তকে সিদ্ধ করলে আমরা এস অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ফাংশন পাই, যেটা শূন্য থেকে ছোট হলে বৃত্তটা মানে বিন্দুটা বৃত্তের মধ্যে অবস্থান করে। তার মানে এক্স টু কমা ওয়াই টু দ্বারা সিদ্ধ করা ফাংশন এস অফ এক্স টু কমা ওয়াই টু বৃত্তের উপর অবস্থান করবে, তাহলে ইকুয়াল টু শূন্য হবে। আর এক্স থ্রি কমা ওয়াই থ্রি দ্বারা তৈরিকৃত ফাংশন এস অফ এক্স থ্রি কমা ওয়াই থ্রি, এইটা শূন্য থেকে বড় হবে, যে কারণে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে। আশা করি জিনিসটা বুঝছো। তো আমি যদি নোট লিখে দিই একটা, দাঁড়াও। উম, হুম, আমি যদি নোট লিখে দিই, এস অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এস অফ এক্স কমা ওয়াই যদি শূন্য থেকে ছোট হয়, এক্স কমা ওয়াই বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করে। আচ্ছা, এরপর
এস অফ এক্স কমা ওয়াই যদি 0 সমান হয়, এক্স কমা ওয়াই বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থান করে। পরিধির উপর অবস্থিত। আর যদি এস অফ এক্স কমা ওয়াই 0 থেকে বড় হয়, তাইলে এক্স কমা ওয়াই বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। হুম, ঠিক আছে। এরপরে দেখো আমাদের একটা ম্যাথ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0 বৃত্তের সাপেক্ষে 1,1 3,2 7,8 বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। আচ্ছা, তাইলে আমরা আগে একটা ফাংশন লিখে ফেলি যে এস অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0। তাইলে এস অফ 1,1 ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1 প্লাস 7 ইকুয়াল টু কত আসে? দেখো এইটা ইকুয়াল টু 0 আসে। তাইলে অতএব 1,1 বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। আচ্ছা, একইভাবে এস অফ 3,2 বের করব। এটা আসবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2 প্লাস 7। এটা আসে হচ্ছে -2।
যেটা 0 থেকে ছোট। আচ্ছা, এস অফ, তাহলে এইটা কই অবস্থান করতেছে? এইটা হচ্ছে বৃত্তের ভেতরে। আচ্ছা, তারপর আছে হচ্ছে এস অফ 7,8। তাইলে আসবে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 4 ইন্টু 7 মাইনাস 5 ইন্টু 8 প্লাস 7। এটা ইকুয়াল টু কত আসে? এটা আসে হচ্ছে 52। এটা আসে 52, যা 0 থেকে বড়। 0 থেকে বড় হলে এইটা হচ্ছে বৃত্তের বাহিরে। বৃত্তের বাহিরে। ঠিক আছে, চলো দেখি আর পরে কি আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের নতুন টপিক হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়। এটা দুইটা প্রসেস আছে, আমরা ফার্স্ট প্রসেস দেখি। এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের ধরো এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকবে এবার। তাহলে এই প্রান্ত বিন্দু হচ্ছে আমাদের x1, y1, আর এই পাশের এই প্রান্ত বিন্দু হচ্ছে x2, y2। আচ্ছা, এখন আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাইলে দুইটা যদি প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সহজেই কেন্দ্র বের করতে পারবো। কেন্দ্র হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। কারণ ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাহলে এইভাবে আমরা কেন্দ্র বের করতে পারবো। আর আহ, এই দুইটা যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব ব্যাস। তাইলে এখান থেকে আমরা ব্যাস বের করতে পারবো। ব্যাস হচ্ছে ডি লিখলাম, √(x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক। ব্যাসার্ধ r ইকুয়াল টু হাফ ইন্টু √(x1
মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের কাছে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। কেন্দ্র ব্যাসার্ধ থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র শিখছিলাম হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু x মাইনাস x1 প্রাইম দিলে এবার হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 প্রাইম হোল স্কয়ার। এইটা ধরো আমাদের x1 প্রাইম আর এইটা হচ্ছে আমাদের y1 প্রাইম আর এটা আমাদের r। তো এই সমীকরণ ইউজ করলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেসে বের করা যায়। দেখো, এই দুইটা ছিল আমাদের বৃত্তের প্রান্তবিন্দু। এইটা ছিল x1, y1 আর এইটা ছিল x2, y2। মাঝখানে ছিল কেন্দ্র। আমরা জানি অর্ধবৃত্তস্থ যে কোনো কোণই 90 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। এই পয়েন্টটা আমরা ধরি পি পয়েন্ট, এক্স কমা ওয়াই। এইটা ধরি হচ্ছে এ পয়েন্ট আর এইটা ধরি আমাদের বি পয়েন্ট। দাঁড়াও, এটা একটু সোজা করে লিখি। এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এটা 90 ডিগ্রি আর ওটা আমাদের পি পয়েন্ট। তাহলে আমরা এই চিত্রে এ বি আর পি মার্ক করি। এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের পি পয়েন্ট। এইটা ধরো এটা আমাদের এ পয়েন্ট আর এইটা ধরো আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, এখন এ বি পরস্পরের উপর লম্ব। যদি এ বি পরস্পরের উপর লম্ব হয়, আমরা জানি পরস্পর লম্ব এমন দুইটা রেখার ঢাল এর গুণফল -1 হয়। তাইলে হচ্ছে পি এ এর ঢাল আর হচ্ছে পি বি এর ঢাল, এদের গুণফল -1 হবে। পি এ আর পি বি এর গুণফল -1 হবে। এখন পি এর যদি আমরা সূত্র বসাই, এ পয়েন্ট ছিল হচ্ছে x2, y2 আর বি পয়েন্ট ছিল হচ্ছে x1, y1। তো আর পি ছিল আমাদের x, y। তো আমরা যদি সূত্রে বসাই, এম অফ পি এ হচ্ছে y মাইনাস y2 নিচে হচ্ছে x মাইনাস x, এক সেকেন্ড, নিচে হচ্ছে x x মাইনাস x2 ইন্টু এম অফ পি বির ক্ষেত্রে বি পয়েন্ট হচ্ছে x1, y1, তাইলে
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান নিচে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু -1। আচ্ছা, তাইলে এখানে আসলো ওয়াই মাইনাস ওয়াই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন সবগুলোকে আমরা একপাশে নিয়ে আসি। সবগুলোকে যদি আমরা একপাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। তাইলে একটি বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা ডিরেক্ট এই সূত্র ইউজ করে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। এটা আমাদের প্রসেস 2 ছিল। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। হুম, তাইলে এখানে x1 y1 ও x2 y2 ব্যাসের দুটি প্রান্তবিন্দু। দুটি প্রান্তবিন্দু। ঠিক আছে। চলো আমরা কয়েকটা ম্যাথ করি। দেখো 3,7 ও 9,1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো আমরা এটা দুইটা প্রসেসেই করি, যার যেটা ভালো লাগে। তবে দ্বিতীয় প্রসেসে সবাই ফলো করে। ঠিক আছে, ওইটা হচ্ছে বইয়ে আছে। দাঁড়াও একটু। আচ্ছা, দেখো তার মানে আমাদের এখানে একটা বৃত্ত আছে। বৃত্তের একটা ব্যাস আছে এবং ওই ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 3,7 আর একটা হচ্ছে 9,1, আর আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো আমরা যদি ডিরেক্ট সূত্র ইউজ করি, x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু
y মাইনাস y2 ইকুয়াল টু 0। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 27 প্লাস y স্কোয়ার মাইনাস y মাইনাস 7y প্লাস 7 ইকুয়াল টু 0। তাইলে এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y মাইনাস 12x মাইনাস 8y আর আসে হচ্ছে 34 প্লাস 34 ইকুয়াল টু 0। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা যদি সেকেন্ড প্রসেস মানে ফার্স্ট প্রসেস ফলো করি, এটা তো সেকেন্ড প্রসেস ছিল, ফার্স্ট প্রসেস ফলো করলে আমাদের কেন্দ্র কি আসতো, এটা আমরা প্রসেস 1 লিখলাম, প্রসেস 2। আচ্ছা, তো আমাদের কেন্দ্র আসতো 3 প্লাস 9/2 কমা 7 প্লাস 1/2 বা 6,4। আচ্ছা, আর ব্যাসার্ধ আসতো রুট ওভার 9 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 7 হোল স্কোয়ার এর অর্ধেক। দেখি ক্যালকুলেট করি কি আসে। এটা আসে 3√2। 3√2 এইটা হচ্ছে x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 3√2 হোল স্কোয়ার। এই সমীকরণ সমাধান করলে আমাদের এই লাইনে আসবে। তো একবারে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি বুঝছো। পরের ম্যাথে যাই। দেখো, এখানে আমাদের বলছে 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক এত। তার মানে হচ্ছে আমাদের এবার কেন্দ্র দেওয়া আছে এবং একটা প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, অপর প্রান্তের স্থানাঙ্ক বের করতে বলছে। এটা অনেক ইজি। দেখো,
তো এইটা আমাদের বৃত্ত, আর এইটা আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমাদের কেন্দ্র, ধরো এটা দেওয়া আছে 4,3, আর আমাদের ব্যাসের এক প্রান্ত দেওয়া আছে, ধরলাম এই প্রান্ত দেওয়া আছে যেটা হচ্ছে 3,1। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বলছে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি। তো আমরা হচ্ছে জানি যে কেন্দ্র ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু হয়। তো আমরা ধরে নিব এই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা। তো 3 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু 4 হবে। তাইলে 3 প্লাস আলফা ইকুয়াল টু 8 হবে, আলফা ইকুয়াল টু 5। একইভাবে 1 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3। তাইলে 1 প্লাস বিটা ইকুয়াল টু 6, বিটা ইকুয়াল টু 5। তাহলে আমাদের অপর প্রান্ত বিন্দু আসলো। অতএব অপর প্রান্ত আলফা বিটা হচ্ছে 5,5। ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। চলো পরে কি আছে দেখি। দেখো, এরপরে আমাদের বৃত্ত দ্বারা অক্ষদ্বয়কে ছেদ সংক্রান্ত থিওরি আছে। আচ্ছা দেখো, বৃত্ত দ্বারা অক্ষদ্বয়কে ছেদ করা মানে এখানে এক্স অক্ষেরটা দেওয়া আছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সিমিলারলি এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এই বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করছে, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে? আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এই এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এটা যদি কেন্দ্র হয় তাইলে এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটুকু মাইনাস জি, আর এইটুকু হচ্ছে মাইনাস এফ। তাই তো? আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে আমাদের এই যে এক্স অক্ষকে খণ্ডিত যে করছে, এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? এইটা আমরা ও পয়েন্ট দিই, এটা আমাদের এ পয়েন্ট, এইটা আমাদের বি পয়েন্ট, আর এটা আমাদের ডি পয়েন্ট। তো আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে হচ্ছে এবি, যেটা হচ্ছে এডির দ্বিগুণ। তাহলে আমরা আগে এডি বের করি। এটা একটা সমকোণী ত্রিভুজ,
তাইলে এডি স্কয়ার ইকুয়াল টু হবে ওএ স্কয়ার মাইনাস ওডি স্কয়ার, পিথাগোরাসের সূত্র। যদি তাই হয় তাইলে ওএ হচ্ছে আমাদের ব্যাসার্ধ, স্কয়ার করলে এখানে আসতেছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি মাইনাস এফ স্কয়ার। আচ্ছা, এফ স্কয়ার কাটা যায়, এটা গেল এটা গেল, তাইলে এডি হচ্ছে রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এখন এডি যদি জি স্কয়ার মাইনাস সি হয় তাইলে এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি হবে 2 ইন্টু এডি বা 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় সূত্র। একইভাবে এই বৃত্তে দেখো, এটা যদি আমাদের কেন্দ্র এইচ কমা কে হয় তাইলে এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটাই এইচ, আর এইটুকু হচ্ছে কে, আর এইটুকু আমাদের ব্যাসার্ধ আর। ঠিক আছে, যদি তাই হয় তাইলে একইভাবে এইটা ধরো আমাদের কেন্দ্র ও, এটা আমাদের এ পয়েন্ট, আর এটা আমাদের ডি পয়েন্ট, আর এটা আমাদের বি পয়েন্ট। একইভাবে এডি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার মাইনাস ও ডি স্কয়ার। ও এ হচ্ছে আর স্কয়ার মাইনাস ও ডি হচ্ছে কে স্কয়ার, এটা হচ্ছে এডি স্কয়ার। তাইলে এবি হবে 2 রুট ওভার আর স্কয়ার মাইনাস এ স্কয়ার। বুঝছো? তাহলে আমি যদি সবগুলোকে সামারাইজ করে এক পেজে নিয়ে আসি তাইলে দেখো, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, দাঁড়াও, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। আবার 2 রুট ওভার আর স্কয়ার মাইনাস
কে স্কয়ার। টু রুট ওভার আর স্কয়ার মাইনাস কে স্কয়ার। আবার আমরা যদি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যগুলো লিখি অনুরূপভাবে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য টু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু টু রুট ওভার আর স্কয়ার মাইনাস এইট স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এইটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা ম্যাথে যাই। তাহলে আমরা ম্যাথে যাই। দেখো এখানে বলছে এক্স স্কয়ার মাইনাস টু হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কয়ার ইকুয়াল টু ফাইভ স্কয়ার বৃত্ত দ্বারা এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। আচ্ছা, এইটা দেখে আমাদের এর কথা মনে পড়ে যাচ্ছে না? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাইলে এইখানে আমাদের টু হচ্ছে এইচ, থ্রি হচ্ছে কে, আর ফাইভ হচ্ছে আর। ঠিক আছে? আর আমরা একটু আগেই এই প্যাটার্নের একটা সূত্র বললাম যে এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে টু রুট ওভার আর স্কয়ার মাইনাস কে স্কয়ার, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে টু রুট ওভার আর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। তো এটা যদি আমরা ইউজ করি, দেখো এক্স অক্ষের খণ্ডিতাংশ এক্স অক্ষের খণ্ডিতাংশ টু রুট ওভার আর স্কয়ার মাইনাস কে স্কয়ার। তাইলে টু রুট ওভার আর এর মান হচ্ছে ফাইভ, তাইলে এটা হবে ফাইভ স্কয়ার মাইনাস কে এর মান হচ্ছে থ্রি, থ্রি স্কয়ার। অ্যান্সার আসে হচ্ছে এইট, এইট। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এইট। আচ্ছা, এখন যদি আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করি, দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ইকুয়াল টু টু
রুট ওভার আর স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 2 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা আসবে হচ্ছে 2 root 21, 2 root 21, ঠিক আছে। আচ্ছা, এখানে y মাইনাস 3 হবে। আচ্ছা দাঁড়াও, ঠিক করে দিই। এইটা y মাইনাস হতো, ঠিক আছে। y মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথ শেষ হলো। পরেরটা দেখি আমরা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। এখানে আমাদের বলছে যে সি কেন্দ্র বিশিষ্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিতাংশ এ বি বের করো এবং এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে এই বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তো আমাদের এ বি সি পয়েন্ট দেওয়া আছে, আর বলছে যে এ বি খণ্ডিতাংশের দৈর্ঘ্য আর হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে। তাইলে আমরা আগে কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ বের করে ফেলি। তো কেন্দ্র নির্ণয়ের একটা শর্টকাট শিখাইছিলাম, ওইটা ইউজ করতে পারি আমরা। কেন্দ্র সি হবে হচ্ছে -2 দ্বারা ভাগ করলেই হচ্ছে। তাইলে +6x কে -2 দ্বারা ভাগ করলে হয় -3, আর -4 কে -2 দ্বারা ভাগ করলে হয় +2। তাহলে এটা হবে আমাদের কেন্দ্র। তাহলে সি হচ্ছে -3, +2। আচ্ছা, বা তোমরা এমনও করতে পারতা যে পুরো সমীকরণটা লিখলা। আচ্ছা দাঁড়াও, এটা তো আমি শর্টকাট ইউজ করলাম। মেইনলি যদি আমরা পরীক্ষার হলে লেখার মতো করে লিখি, তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাইলে এখানে হচ্ছে আমাদের 3টা হচ্ছে জি আর -2 হচ্ছে এফ। আর কেন্দ্র জানি হচ্ছে আমরা, কেন্দ্র সি হচ্ছে -g, -f। তো জি যদি হয় 3, -g হবে -3, আর এফ যদি হয় -2, -f হবে 2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, আর ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই, ব্যাসার্ধ হবে হচ্ছে √/2
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস ফোর। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। যদিও এই ম্যাথে আমাদের ব্যাসার্ধ লাগবে না। ব্যাসার্ধ আসে হচ্ছে আমাদের 3। আচ্ছা, তো আমরা যদি এখন এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি বের করতে চাই, যে সূত্র ইউজ করব, এবি ইকুয়াল টু 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। 2 রুট ওভার মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4। দেখি কত আসে। দাঁড়াও ভাইয়া, ক্যালকুলেট করে নিই। এটা আসবে 2 রুট 5। তাইলে 2 রুট 5, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি। এখন আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা যদি -3, -2 পয়েন্ট হয়, তাইলে এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। যদি তাই হয়, তাইলে এইটুকু হচ্ছে আমাদের -3। -3 বলতে এইটুকু হচ্ছে আমাদের বাম দিকে 3, যে কারণে -3 আসছে। আর এইটুকু আমাদের 2, তাহলে উচ্চতাটুকু হচ্ছে 2। তাহলে আমরা যদি এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, এবিসি ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি হচ্ছে এবি এর দৈর্ঘ্য, যেটা হচ্ছে 2 রুট 5, আর উচ্চতা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যতটুকু আসে, যেটা হচ্ছে 2 আসে। তাহলে এটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটার অ্যান্সারও হচ্ছে 2 রুট 5। 2 রুট 5 বর্গ একক। বর্গ একক, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনও শেষ, আশা করি বুঝছো। নেক্সটে যাই। দেখো, এখানে বলছে বৃত্ত দ্বারা অক্ষদ্বয়কে স্পর্শ সংক্রান্ত। এখন এইটা ধরো আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এইটাও মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন এই বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষকে স্পর্শ করছে মানে এইটুকু আমরা আগে একটা সরল রেখা আঁকে নিই, দাঁড়াও। হ্যাঁ, এইটা একটা, আর এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এখন দেখো, এটা যদি মাইনাস জি কমা মাইনাস এফ পয়েন্ট হয়, তাইলে এইটুকু মাইনাস জি আর এইটুকু আমাদের মাইনাস এফ, তাই তো? যদি তাই হয়, এটা আবার আমাদের ব্যাসার্ধ, আর আমরা জানি যে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না, তো আমরা এটা মডুলাস দিয়ে দিলাম, ঠিক আছে।
আর এই পয়েন্ট হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু কত আসবে? -g, 0। ঠিক আছে, তো যদি -g, -f কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাইলে ব্যাসার্ধ আসতেছে -f। তাইলে আমরা লিখি ব্যাসার্ধ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু মডুলাস অফ f মাইনাস f। আচ্ছা, এখান থেকে উভয় পক্ষে বর্গ করলে g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু f²। সেখান থেকে আমরা বলতে পারি অতএব g² ইকুয়াল টু c, কারণ f² কাটা যাবে, c এই পাশে পার হয়ে গেলে g² ইকুয়াল টু c পাওয়া যায়। তাইলে যদি কোনো একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে g² ইকুয়াল টু c হয়। ঠিক আছে, আর স্পর্শবিন্দু হয় হচ্ছে -g, 0। এইটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। স্পর্শ বিন্দু। ঠিক আছে, আচ্ছা, এটা দেখো, এই -g, -f কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করছে। এখন y অক্ষকে স্পর্শ করলে আমরা আগেই বলছিলাম যে এইটুকু -g, এটুকু যদি -g হয়, তাইলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ -g, বা g হচ্ছে ব্যাসার্ধ। যদি g ব্যাসার্ধ হয়, তাইলে আগের নিয়মে √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু মডুলাস অফ -g লিখতে পারি। সেইখান থেকে উভয় পক্ষে বর্গ করলে g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু g², বা অতএব f² মাইনাস c ইকুয়াল টু 0, তাহলে f² ইকুয়াল টু c। এটা আমরা পাই। উপস, এক সেকেন্ড। তাইলে এইটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করার শর্ত। তো যদি -g, -f কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, তাহলে f² ইকুয়াল টু c হয়। আর স্পর্শবিন্দু হয় এইটা 0, -f বিন্দু, 0, -f বিন্দু। এটাই আমাদের স্পর্শবিন্দু। স্পর্শ বিন্দু। ঠিক আছে, আশা করি বুঝছো। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র -g, -f। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাইলে দেখো এইটুকু তো -g ছিল। দাঁড়াও, আচ্ছা, এইটুকু হচ্ছে -g, এইটুকু হচ্ছে -f, দুটোই সমান। তো এইখানে
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস জি ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস এফ। এটা যদি আমরা করি তাইলে আমরা পাবো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করলে। উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা এই শর্ত ইউজ করতে পারবো। ঠিক আছে, উভয় অক্ষকে স্পর্শ করলে স্পর্শ করলে ঠিক আছে। আর আমাদের স্পর্শবিন্দু হচ্ছে দুইটাই আসবে, এখানে একবারে লিখে দিই। স্পর্শ বিন্দু একটা হচ্ছে মাইনাস জি কমা শূন্য বা কেন্দ্রের ভুজ কমা শূন্য, আরেকটা হচ্ছে শূন্য কমা মাইনাস এফ বা কেন্দ্রের কোটি কমা শূন্য কমা কেন্দ্রের কোটি। তো এই হচ্ছে আমাদের তিনটা কেস। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে, অক্ষকে স্পর্শ করলে। আর এটা হচ্ছে বলতে পারো কেন্দ্রের ভুজ কমা শূন্য হচ্ছে স্পর্শবিন্দু। আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি হয়, আর স্পর্শবিন্দু হচ্ছে শূন্য কমা কেন্দ্রের কোটি। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর একটা ম্যাথ আছে। বলা হয়েছে যদি একটি বৃত্তের কেন্দ্র 5, -6 হয়, এটা হচ্ছে কেন্দ্র, এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বলে দিছে এক্স অক্ষকে স্পর্শ করে। এখন এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি শিখছিলাম? এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে জি স্কয়ার ইকুয়াল টু সি আসবে। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। আচ্ছা, কেন্দ্র দেওয়া আছে 5, -6, তাইলে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এটা দেওয়া আছে 5, -6। তো এখান থেকে আমরা সি এর মানও বের করে ফেলতে পারি, যেহেতু জি স্কয়ার ইকুয়াল টু সি, এখান থেকে সি ইকুয়াল টু জি এর মান কত, -5 হোল স্কয়ার লিখতে পারি। কারণ মাইনাস জি এর মান যদি 5 হয় তাহলে জি এর মান -5 হবে, তাহলে সি ইকুয়াল টু 25। এরপর আমরা জাস্ট ডিরেক্ট লিখে দিব, অতএব বৃত্তের সমীকরণ
বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান কত? -5। 2gx প্লাস 2f এর মান কত? 6। 2f y প্লাস c এর মান হচ্ছে 25। এখনই আমরা বের করলাম। আচ্ছা, তাইলে এটা আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 12y প্লাস 25। এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরে যাই। এর পরের কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং তা y অক্ষকে স্পর্শ করে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং স্পর্শ বিন্দুটিও বের করো। আচ্ছা, তাইলে এবার আমাদের কেন্দ্র দেওয়া আছে এবং তা বলছে y অক্ষকে স্পর্শ করে। y অক্ষকে স্পর্শ করলে হয় হচ্ছে এফ স্কয়ার ইকুয়াল টু সি। আর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, স্পর্শ বিন্দু বের করতে বলছে। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু দেখো 0, -f। তাইলে এইখান থেকে আমরা স্পর্শ বিন্দুটাও বের করতে পারি যে স্পর্শ বিন্দু হবে 0, -f। আমাদের কেন্দ্র দেওয়া আছে মানে সবই দেওয়া আছে। তাইলে দেখো কেন্দ্র -g, -f এটা দেওয়া আছে হচ্ছে 3, 4। এখন g এর মান তাইলে -3, f এর মান হচ্ছে -4। তো g এর মান হচ্ছে -3 আর f এর মান হচ্ছে -4। আচ্ছা, তাইলে c এর মান এখান থেকে আমরা বের করতে পারবো। f স্কয়ার ইকুয়াল টু c। তাইলে এখান থেকে c ইকুয়াল টু হবে হচ্ছে -4 হোল স্কয়ার, মানে হচ্ছে 16। ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই সমীকরণ বের করতে পারবো। তাইলে অতএব বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2g হচ্ছে g এর মান কত? -3। 2gx প্লাস 2f এর মান কত? f এর মান হচ্ছে -4। 2fy প্লাস c এর মান হচ্ছে 16। ঠিক আছে, তো এটা যদি আমি আরো ভালো করে লিখি তাহলে আসে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -6x -8y প্লাস 16। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ এবং স্পর্শবিন্দু বের করতে বলছে। তো স্পর্শবিন্দু হবে স্পর্শ
বিন্দু 0, মাইনাস এফ। জিরো কমা মাইনাস এফ বা 0, মাইনাস এফ এর মান কত? 4। এইটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি কি আছে। দেখো এরপরে আমাদের টপিক হচ্ছে অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিই করে না এরূপ বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো ফার্স্ট কেসে কি আছে, ফার্স্ট কেসে আমাদের এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটিই করে নাই, কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছে। ঠিক আছে, এইখানে হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে কিন্তু ওয়াই অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিই করে নাই, আর এই কেসে কোনো অক্ষকেই ছেদ বা স্পর্শ কোনোটিই করে নাই। আচ্ছা তো দেখো আচ্ছা এই কেসে এক্স অক্ষকে ছেদ করছে, তো আমরা বলতে পারি এই এটা যদি হয় এ পয়েন্ট, এটা যদি হয় বি পয়েন্ট, তাইলে এ বি হচ্ছে 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর এই জি স্কোয়ার মাইনাস সি রুটের মধ্যে যেহেতু আছে, তাহলে আমরা বলতেই পারি যে এ বি কে যদি বাস্তব মান হতে হয়, তাইলে এই জি স্কোয়ার মাইনাস সি কে 0 থেকে বড় হতে হবে। তাইলে জি স্কোয়ার মাইনাস সি যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ পাই। ঠিক আছে, কিন্তু জি স্কোয়ার মাইনাস সি যদি 0 সমান হয়ে যায়, তার মানে এক্স অক্ষের কোনো খণ্ডিতাংশ নেই। তার মানে জি স্কোয়ার মাইনাস সি যদি 0 হয়ে যায়, তাহলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে এরকম আমরা বলতে পারি। কিন্তু যদি জি স্কোয়ার মাইনাস সি 0 থেকে ছোট হয়ে যায়, তখন কি হবে? তখন জি স্কোয়ার মাইনাস সি 0 থেকে ছোট হলে আমরা বলতে পারি বৃত্তটি এক্স অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিই করেনি। ঠিক আছে, তো আমরা এখানে লিখে ফেলি, দাঁড়াও। আচ্ছা হুম, আমরা এখানে নোট লিখে ফেলি যে জি স্কোয়ার মাইনাস সি যদি 0 থেকে ছোট হয়, বা জি স্কোয়ার যদি সি থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারবো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ করে না। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটিই করে না। কোনোটি করে না। ঠিক আছে, আচ্ছা তার মানে জি স্কোয়ার মাইনাস সি 0 থেকে বড় হলে আমরা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ পাবো। জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হলে এক্স অক্ষকে স্পর্শ করবে, আর জি স্কোয়ার মাইনাস সি 0 থেকে ছোট হলে এক্স অক্ষকে স্পর্শ ছেদ কোনোটিই করবে না। একইভাবে
এখানে দেখো এই বৃত্তটাতে এটা ধরলাম আমরা এ পয়েন্ট, এটা ধরলাম আমরা বি পয়েন্ট। এ বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাইলে এ বি হবে 2, এ বি হবে 2√এফ স্কয়ার মাইনাস সি। তাইলে আমাদের যদি এ বির একটা বাস্তব মান পাইতে হয়, তাহলে এফ স্কয়ার মাইনাস সি শূন্য থেকে বড় হতে হবে। যদি এফ স্কয়ার মাইনাস সি শূন্যের সমান হয়, তাইলে এটি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর এফ স্কয়ার মাইনাস সি যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে এটি ওয়াই অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিই করে না। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এফ স্কয়ার মাইনাস সি শূন্য থেকে ছোট হলে, বা এফ স্কয়ার সি থেকে ছোট হলে বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটি করে না। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বিদ্যমান, খণ্ডিতাংশ বিদ্যমান, এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ লিখলাম, আর এটা হচ্ছে স্পর্শ বা ছেদ কোনোটি করে না, ওটা ওই পাশে লিখে দিছি। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ বিদ্যমান, খণ্ডিতাংশ বিদ্যমান, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ, এক্স অক্ষকে স্পর্শ, আর এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ আছে কোনোটাই করে না। ঠিক আছে, আর এই বৃত্ত দেখো, এই বৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনোটিকেই স্পর্শ বা ছেদ কোনোটিই করে নাই। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি জি স্কয়ারও সি থেকে ছোট, আবার এফ স্কয়ারও সি থেকে ছোট। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটিকেই স্পর্শ বা ছেদ কোনোটিই করে না। আচ্ছা, পরে দেখো একটা ম্যাথ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 8y প্লাস 20 ইকুয়াল টু 0। বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষের কর্তিত অংশ নির্ণয় করো। মানে বৃত্তটির এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কর্তিত অংশের কর্তিত অংশ বের করতে বলছে। সোজা কথায় এক্স অক্ষের খণ্ডিতাংশ চাইছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ চাইছে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে গেলে আমাদের জি লাগবে, সি লাগবে, আর এফ লাগবে। তো আমরা শর্টকাট ইউজ করি এইটাতে। ঠিক আছে, একটাতে তো দেখাইছি যে কিভাবে আহ বৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করে বের করতে হয়। দেখো, আমরা বলছিলাম যে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্রের ভুজ পাই, আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্রের কোটি পাই। তাইলে এখানে কেন্দ্রের ভুজ হবে 10/-2, আর কেন্দ্রের কোটি হবে -8
বাই -2। তাইলে এখানে আমরা লিখতে পারি যে কেন্দ্র -g, -f, এটা আসবে হচ্ছে -5, 4। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, এখন বৃত্তটির এক্স অক্ষের কর্তিত অংশ মানে হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। তাইলে এক্স অক্ষের কর্তিত অংশ, এক্স অক্ষের কর্তিত অংশ হবে হচ্ছে 2√g² - c। 2√g এর মান হচ্ছে 5, 5² - c এর মান দেখো 20। এই যে এইটা হচ্ছে আমাদের -g এর মান যদি -5 হয় তাহলে g এর মান হচ্ছে 5, আর এই যে এখানে হচ্ছে আমাদের c, এইটা হচ্ছে c। ঠিক আছে, আর এইখান থেকে আমরা g এর মান বের করছি। তো দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে, 2√5 আসার কথা। তো এটা আসবে হচ্ছে 2√5, 2√5। আর এফ এর ক্ষেত্রে দেখো f² হচ্ছে 16, যেটা c থেকে ছোট। তো এটা আমরা দেখেই বলতে পারছি যে y অক্ষের খণ্ডিতাংশ থাকবে না। তো আমরা করে দেখি। দেখো এখানে f হচ্ছে -4, তো -4 এর উপর স্কয়ার করলে যেটাকে আমরা বলতে পারি f², এটা হচ্ছে 16। যেটা 20 থেকে ছোট, এই 20ই আমাদের c ছিল। আর f² c থেকে ছোট হলে আহ সেটা y অক্ষকে ছেদও করবে না, স্পর্শও করবে না। তো আমরা যদি নিয়ম মাফিক করে যাই দেখো, তো আমাদের অ্যান্সার সেমই আসবে। y অক্ষের কর্তিতাংশ বের করার চেষ্টা করে দেখি। y অক্ষের কর্তিত অংশ 2√f² - c। তাইলে 2√f হচ্ছে -4, তাইলে -4² - 20, তাহলে আসবে হচ্ছে 2√−4, যা বাস্তব। তার মানে আমরা বলতে পারি উক্ত বৃত্তটি y অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিই করে না। ঠিক আছে, তাইলে অতএব বৃত্তটি y অক্ষকে ছেদ বা স্পর্শ করে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আশা করি ভালো লেগেছে। এরপরে বৃত্তের থার্ড ক্লাসও আসবে। তো তোমাদের মধ্যে যাদের আমার ক্লাস ভালো লাগে তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।